এটা সবথেকে বড় মিথ্যে কথা, জানেন তো? পৃথিবীর সবথেকে বড় মিথ্যে কথা হচ্ছে আমি ভালো আছি। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। চড়ুই বেতি চড়ুই বেতি চড়ুই বেতি চলা, শুধুই চলা, ভোরের আলোর সাথে চলা, পাখির ডাকের সাথে চলা, নদীর স্রোতের সাথে চলা। আর সেই চলাকেই, মানুষের এই দৈনন্দিনের চলাকেই খুব সুন্দর করে স্রোতের অনুকূল করেছে পরম্পরা আয়ুর্বেদা দীর্ঘদিন ধরে। আজকে আমাদের সঙ্গে আছেন পরম্পরা আয়ুর্বেদার কর্ণধার আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন। আসুন ওনার সঙ্গে আলাপ করে নিই, তারপর তো গল্প শুরু হবে। নমস্কার। নমস্কার। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার এই খুব ভালো আছি শুনে আমি খুব ভালো হয়ে গেলাম। যেটুকু খারাপ ছিলাম আপনি যে এত সুন্দর করে বললেন না, খুব ভালো আছি, আমি খুব ভালো হয়ে গেলাম। এরমভাবে কজন বলতে পারে খুব ভালো আছি? একদম ঠিক। আর আজকের দূষণে ভরা এই পৃথিবীতে ভালো থাকাটাই খুব দুর্লভ, তাই না? একদমই। ধরুন আমাদের কারোর সাথে কারোর দেখা হয়, আমরা তাকে বলি তুমি কেমন আছো, সে বলে ভালো আছি, কিন্তু ভালো আছিটার মধ্যে কনফিডেন্স কতটা আছে? এটা সবথেকে বড় মিথ্যে কথা, জানেন তো? পৃথিবীর সবথেকে বড় মিথ্যে কথা হচ্ছে আমি ভালো আছি। ঠিক তাই। কারণ সবাই কোনো না কোনো কারণে খারাপ আছে। আর বেশিরভাগ মানুষই খারাপ থাকে আমি দেখেছি। আনুষঙ্গিক তো আছে, পরিবেশ আছে, পারিবারিক আছে, কিন্তু নিজের শরীর নিয়ে ম্যাক্সিমাম মানুষ খারাপ থাকে। নিজের শরীর, নিজের হেলথ, নিজের স্কিন, সমস্ত কিছু নিয়ে। সুতরাং আমি যে বললাম যে মানুষের জীবনটা যদি একটা স্রোত হয়, নদীর স্রোতের সঙ্গে বওয়া হয়, তাহলে প্রবাহমান থাকাটা, তাহলে সেই প্রবাহের অনুকূল হতে আপনারা সাহায্য করেন মানুষকে, কারণ আপনারা সুস্থ থাকতে সাহায্য করেন আপনি। দেখুন, ব্যক্তিত্ব বলতে আমরা সেটাকেই বোঝাই বা বলি যেটা হচ্ছে খালি বাইরে থেকে একটা মানুষকে কতটা সুন্দর দেখতে, তার ফিজিক বা ফিগার কতটা ভালো, হেয়ার বা স্কিন কতটা ভালো, সেটা শুধু মাপকাঠি নয়। আমি মনে করি ব্যক্তিত্ব হতে হবে তার শরীরের সাথে তার মন এবং মনের, এবং একটা সুন্দর মনের যিনি অধিকারী বা অধিকারিণী, তিনি কিন্তু একটা সুন্দর ব্যক্তিত্বের অধিকারিণী হতে পারেন। সুতরাং 5000 বছর আগে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলে গেছে যে আমাদের মনের সাথে আমাদের শরীরের সম্পর্ক আছে। আজকে 21st সেঞ্চুরিতে মডার্ন মেডিকেল সায়েন্স এটা মানতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, সত্যি আমরা যদি খারাপ থাকি, আমাদের যদি স্ট্রেস বা অ্যাংজাইটি বা টেনশন থাকে, আমাদের ব্লাডের মধ্যে কিন্তু স্ট্রেস হরমোন এবং অন্যান্য অনেক ফিজিওলজিক্যাল ফাংশন ডিস্টার্বড হয়। তাতে আমরা আলটিমেটলি আমাদের মাল্টিপল অর্গান ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং দিনের শেষে হাসতে হবে, খুব ভালো থাকতে হবে। আর পৃথিবীতে তো আমি বিশ্বাস করি কেউ কাউকে, এই যে আপনি বললেন না খুব দামি কথা, আমরা কেউ ভালো নেই, কিন্তু আমি মনে রাখি যে একজন মানুষ কিন্তু তাকেই ভালো রাখতে পারে যাকে সে আয়নায় দেখে। অ্যাটলিস্ট আয়নায় দেখলে সে হাসলে উল্টো দিকের মানুষটা কাঁদে না, বা সে কাঁদলে উল্টো দিকের মানুষটা হাসে না। একদমই। আর আপনি যেটা বললেন একদম, আয়ুর্বেদ যেটা 5000 বছর আগে বলেছে যে শরীরের সঙ্গে মনের যোগ। আমরা যদি বলি মনোময় কোষে আগে সমস্ত রোগ আসে, তারপরে শরীরে প্রবেশ করে, প্রাণময় কোষে আসে। তো সেখান থেকে আপনি আমাকে একটু বলুন যে এই যে এত বড় সাবজেক্ট, এত বড় বিজ্ঞান, এত পরীক্ষা নিরীক্ষা, তার প্রতি আপনার ইন্টারেস্টটা এবং শুরুটা। আমরা ভারতবর্ষের অন্যতম এক বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার, যেখানে আমরা বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসাকে সাথে নিয়ে চলেছি। এই জন্যই পরম্পরা আয়ুর্বেদটাই আমাদের পরম্পরা। হ্যাঁ, আয়ুর্বেদটাই আপনাদের পরম্পরা। একদম। তো আমি এটুকু বিশ্বাস করি যে আমাদের রক্তের স্রোতের মধ্যে, লোহিত কণিকার মধ্যে, তার ডিএনএ স্ট্রাকচারে লুকিয়ে রয়েছে আয়ুর্বেদ। আমরা মাতৃ জঠরে কান পেতে শুনেছি খলনুড়ির শব্দ। আমরা শৈশব থেকে বড় হয়েছি খেলনা নিয়ে নয়, আমরা শৈশব থেকে বড় হয়েছি কিন্তু বিভিন্ন ভেষজের সাথে খেলা করে। এবং এই আমি মনে করি যে আমি যে প্রফেশনেই যাই, যা নিয়ে পড়াশুনো করি না কেন, ধরুন আমি বিজ্ঞান শাখার ছাত্র, কিন্তু সেখানে আমাকে কিন্তু সংস্কৃত শিখতে হয়েছে আমার বাবার কাছে। আমার বাবা নবদ্বীপের টোলে সংস্কৃত শিখেছেন, অধ্যয়ন করেছেন, এবং বাবার কাছ থেকে আমি দেবনাগরী শিখেছি। সেটা আমার স্নাতক স্তরে পড়াশুনো করার সাথে। এবং বাবা বলছেন যে তুমি সংস্কৃত না শিখলে তুমি সংহিতা পড়তে পারবে না। সংহিতা মানে আয়ুর্বেদের অথেন্টিক যে বইগুলো, চরক সংহিতা, সুশ্রুত সংহিতা,
বাগভট সংহিতা, এগুলো আমাদের পূর্বপুরুষদের বহু অনুবাদ রয়েছে এবং আমাদের কাছে সেই ভূজ্যপত্রগুলো আছে যেগুলো আমরা সংরক্ষিত। তখনকার দিনে তো খাতা পেনের প্রচলন ছিল না, একদমই তাই। এবং আমি গর্বিত যে আমি এমন একটা পরিবারে জন্মেছি যে পরিবার ভারতবর্ষের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার, একটা রয়্যাল আয়ুর্বেদিক ফ্যামিলির আমি এই প্রজন্মের উত্তরসূরি। এবং আমার ধ্যান ধারণাটাই এটা যে আমি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে স্বচ্ছ সুন্দর ভাষায় মানুষের কাছে রিপ্রেজেন্ট করা, যাতে সব মানুষ বুঝতে পারে। একদমই তাই। এবং একটা সময় কি জানেন তো, আয়ুর্বেদ মানে মানুষের কাছে, যখন আমরা প্রথম আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশুনো করলাম মেডিকেল কলেজে, তো তখন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান মানে মানুষের মধ্যে অনেক ভুলভাল ধারণা ছিল, জটিলও ছিল বিষয়। আমার প্রথম লক্ষ্য ছিল যে আয়ুর্বেদকে জনমুখী করা, এবং আমার প্রচুর ইন্টারভিউ তখনকার দিনে বিভিন্ন রেডিও এবং দূরদর্শনে আমি চেষ্টা করেছি যে একটা জায়গায় আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে আসতে যেখানে মানুষ বোঝেন যে এটাও একটা সিস্টেম অফ মেডিসিন, যেটা আজকে পাশ্চাত্যের দেশে প্রথম ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে। এবং বলতে দ্বিধা নেই যে আমরা যদি অথেন্টিক আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে আমরা হয়তো মানুষের কাছে আরও দৃঢ়তার সাথে পৌঁছে দেওয়া উচিত। এবং আমি মনে করি যে ইন্টারনাল যে কোনো ডিজিজ হোক বা স্কিনের সমস্যা হোক বা হেয়ার রিলেটেড প্রবলেম হোক, এমনকি আমরা বলি মনের অসুখ, মন ভালো, হ্যাঁ, মনের অসুখও যদি কিছু থাকে সেটারও কিন্তু ভীষণ সুন্দর চিকিৎসা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে আছে। এবং বডি সোল অ্যান্ড ভালো থাকার চিকিৎসা, একদমই তাই, ভালো থাকার চিকিৎসা, এটা ভীষণ দরকারি। আমার ক্লিনিকে যে পেশেন্টরা আসেন আয়ুর্বেদ চিকিৎসাতে যেটা বলছে যে দর্শন স্পর্শন প্রশ্নই পরীক্ষা তাত রোগিণম, অর্থাৎ দর্শন মানে দেখে, স্পর্শ এবং পরীক্ষা করে এবং প্রশ্নোর দ্বারা পরীক্ষা করে ডায়াগনোসিস করে রোগীর চিকিৎসা শুরু করা উচিত। এবং আমরা আয়ুর্বেদ চিকিৎসকরা কিন্তু এখনও নারীজ্ঞানের উপর গুরুত্ব দিই, অর্থাৎ আমরা পালস ডায়াগনোসিসের উপর গুরুত্ব দিই, এবং আমরা চেষ্টা করি সেটা যতটা সম্ভব প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন কম করে অথেন্টিক আয়ুর্বেদিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট লাইনটাকে ঠিক করে দেওয়া। দর্শন স্পর্শন প্রশ্নই পরীক্ষা তত রোগিণম, আয়ুর্বেদের উদ্দেশ্যই এটা, সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনঞ্চ, অর্থাৎ সুস্থ ব্যক্তির সুস্থতা ধরে রাখা, আতুর অর্থে রোগী তার রোগ প্রশমন করা। আপনি ভেবে দেখুন না, 5000 বছর আগে যখন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, যেটা ডিরাইভড হয়েছে আমাদের হিন্দুদের অন্যতম বেদ অথর্ববেদ থেকে, তার জন্য আয়ুর্বেদকে পঞ্চম বেদ বলা হয়। এবং আপনি শুনলে অবাক হবেন, 5000 বছর আগে কিন্তু বায়োকেমিস্ট্রি ছিল না, মলিকুলার বায়োলজি ছিল না, প্যাথোলজি ছিল না, মাইক্রোবায়োলজি ছিল না, এমনকি জীবাণুর অস্তিত্ব ছিল না, মাইক্রোস্কোপও ছিল না একদমই। তখনকার দিনে দেখুন, একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি আপনাকে। তখনকার দিনে দেখুন মানুষ কিন্তু চিকিৎসা করাতেন আয়ুর্বেদ চিকিৎসকদের কাছে, এবং তখনকার দিনে যেমন আমি যে একটা এক্সাম্পল দিচ্ছি, সামান্য ধরুন জন্ডিস রোগ, জন্ডিসের সিমটম, জন্ডিসকে আয়ুর্বেদে কী বলা হয়? পাণ্ডু রোগ বা কামলা রোগ, কামলা বা পাণ্ডু রোগ বলা হয়, কারণ পাণ্ডুর বর্ণ ধারণ করে শরীর। তো তখনকার দিনে বলছেন পৃথিবীবর্ষ আয়ুর্বেদ চিকিৎসক মাধবকর, এই মাধবকর তার সঠিক নিদানম বলে একটা গ্রন্থে লিখেছেন, হারিদ্রনেত্র সবৃশং হারিদ্রাত্তাং নখানন রক্তপিত্ত সক্রিমূত্র ভেকবর্ণ হতেন্দ্রিয় দাহ বিপাক দৌর্বল্য সদা নাড়ু চিকিৎসাতে কামলা বহুপিত্তৈষা কোষ্ঠ শাখাশ্রয়াগতা। অর্থাৎ হারিদ্র নেত্র, চোখ হলুদ বর্ণ ধারণ করবে, হারিদ্রাত্তং নখানন, নখ এবং আনন হলুদ রং ধারণ করবে, মুখ এবং নখ, রক্তপিত্ত দূষিত হবে এবং আমাদের যকৃৎ এবং মূত্র অর্থাৎ আমাদের শরীরের বর্জ্য পদার্থ ডিসকালার হতে শুরু করবে। ভেকবর্ণ হতেন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয় তার কাজ করতে পারবে না ঠিকঠাক, আর ভেকবর্ণ মানে ব্যাঙের চামড়ার মতো রুক্ষ ত্বক হয়ে যাবে, ভেক অর্থাৎ ব্যাঙ। দাহ বিপাক দৌর্বল্য, দাহ মিন বার্নিং সেন্সেশন, জ্বালা হবে শরীরে একটা, দাহ বিপাক মানে মেটাবলিক প্রবলেম হবে, দাহ বিপাক দৌর্বল্য সদা নাড়ু চিকিৎসাতে, তার চিকিৎসার প্রয়োজন। কামলা বহু পিত্তৈষা, কামলা পিত্ত দোষকে আপনি বায়ুপিত্ত কফ, তিনটে দশা বলা হয়, তিনটে ব্যালেন্স থাকলে সুস্থ, ইনব্যালেন্স হলেই বায়ুপিত্ত কফ, ইনব্যালেন্স হলেই প্রবলেম। কামলা বহু পিত্তৈষা, পিত্ত দোষকে আশ্রয় করে, যেহেতু ডিসকালারেশন হতে শুরু করে। কোষ্ঠ অর্থাৎ আমাদের অ্যাবডোমেন, শাখা অর্থাৎ হাত এবং পা, কোষ্ঠ শাখা শ্রয়াগতা, এগুলোকে আগত করে এই রোগটা বাড়তে থাকে।
তাহলে এবার ভেবে দেখুন 5000 বছর আগে যখন মলিকুলার বায়োলজি ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, প্যাথোলজি ছিল না, তখনকার দিনে আয়ুর্বেদ চিকিৎসকরা লিখেছেন এবং তাদের ভূর্জপত্রগুলো লিখে গেছেন। আমরা যারা আয়ুর্বেদকে নিয়ে পড়াশুনো করছি বিশ্ববিদ্যালয়ের স্তরে বা আমরা আমাদের পূর্বপুরুষ থেকে যতটা শিখতে পেরেছি, আজকে আমি মনে করি যে বিশ্বের কাছে আয়ুর্বেদকে কিন্তু রিডিফাইন করার সময় এসেছে। আজকে আয়ুর্বেদ যেটা 5000 বছর আগে বলে গেছে এই ভেষজের এই উপকারিতা আছে, আজকে সেটা বলে কোনো নির্দিষ্ট কোনো দেশ কেউ সেটার জন্য সম্মানিত হচ্ছেন বা কেউ সেটাকে তাদের নিজেদের দেশের জন্য, যেরকম রামায়ণে আমরা দেখেছি বিশল্যকরণী, যখন এইরকম মানে ভেষজ আপনি যেহেতু বলছেন গাছটা এরকম নিয়ে, রামায়ণে মহাভারতে তো প্রচুর উল্লেখ আছে যে আয়ুর্বেদের চিকিৎসার কীভাবে হতো। আপনি যেটা বলছেন যে বেদে, অথর্ব বেদে, যার জন্য আয়ুর্বেদকে পঞ্চম বেদ ধরা হয়, এটা কিন্তু আপনি যেরকম বলছেন পরম্পরা, এইভাবে ট্রেডিশন ধরেই কিন্তু আমাদের মধ্যে, আমাদের কালচারের মধ্যে আছে, আমরা বুঝতে পারি না বলে সেটা লুপ্ত প্রায়। যেহেতু আয়ুর্বেদ পঞ্চম বেদ এবং বেদ তো আমাদের জীবনের সাথে জড়িয়ে, এবং আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পৃথিবীতে সবথেকে মোটিভেশনাল বই হচ্ছে গীতা। গীতা, হ্যাঁ, যিনি গীতা পড়বেন তাকে মোটিভেট করতে হবে না। আর এটাও বিশ্বাস করি, যেমন আপনি রামায়ণের এক্সাম্পল দিলেন, ওই রামায়ণের এক্সাম্পলে থাকে যেটা সেটা হচ্ছে দেখুন ওই সুসেন ছিলেন তাদের বৈদ্য, এবং তিনি প্রেসক্রাইব করেছিলেন যে বিশল্যকরণী আনতে হবে, এবং ওই বিশল্যকরণী অ্যাকচুয়ালি তিনি চিনতে পারেননি, তখন পুরো পাহাড়টা উঠিয়ে নিয়ে এসেছিলেন। অ্যাকচুয়ালি বিশল্যকরণী আরেক নাম সঞ্জীবনী, এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান বলছে সেটার নাম হচ্ছে, কমন নেম হচ্ছে আয়াপান। আচ্ছা, তো আমাদের দ্রব্যগুণ বিজ্ঞানে আর কি আয়াপান বলা হচ্ছে ওটাকে, এবং এর অমোঘ শক্তি আছে স্নায়ু দুর্বল্য কাটাতে। এটা কিন্তু আজকে ক্লিনিক্যালি প্রুভেন, স্নায়ুর দুর্বলতা কাটাতে ভীষণ ভালো কাজ করে। তাহলে আমরা ওই পুরনো জিনিসগুলোকে নতুন আঙ্গিকে, আমরা সবসময় ওইটাই এক্সাম্পল দিই যে বিশল্যকরণী তুলে এনে, কিন্তু বিশল্যকরণীর কি গুণ আছে এবং বর্তমান অবস্থায় যে সেটা কি পরিমাণ কাজ করতে পারে সেটা আপনি বলে দিলেন। এটা তো জানা নেই সাধারণ মানুষের, আমিও জানতাম না যেটা স্নায়ুর দুর্বল্য কাটাতে সাহায্য করে, দুর্বলতা কাটাতে। একদমই তাই। আমাদের পরম্পরাবিদের নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন রয়েছে, এবং এই বিশল্যকরণী আমাদের প্রচুর মেডিসিনে ব্যবহৃত হয়। এবং আমাদের পরম্পরা আয়ুর্বেদে কোনো মেডিসিন যখন তৈরি করি আমরা কিন্তু প্রথম সেটাকে ঠিক করি যে এই মেডিসিনটা আমাদের কি উপকারিতা লাগতে পারে। তুলসী পাতার এক্সাম্পলে দিচ্ছি, একটা তুলসী পাতা ফুলের দোকান থেকে, আপনি সর্দি কাশি হয়েছে, আপনি ফুলের দোকান থেকে তুলসী পাতা এনে খেলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি কোনো উপকার পাবেন না। আচ্ছা, আপনার মনে হবে যে জিনিসটা বোগাস, তুলসী পাতা খেলাম করে কোনো তো উপকার হলো না, অত সুন্দর সতেজ তুলসী পাতা এনে আমি খেলাম ফুলের দোকান থেকে। আবার একটা তুলসী পাতা কিন্তু আপনি কেন উপকার হলো না, একটা তুলসী পাতা আপনি ফুলের দোকান থেকে এনেছেন, একটা তুলসী পাতা অযোধ্যা পাহাড়ে ন্যাচারালি হয়ে আছে, আর একটা তুলসী পাতা নর্দমার ধারে হয়ে আছে তুলসী গাছ। তিনটে গাছের মধ্যে আপনি কম্প্যারিজন যদি করতে যান, আপনি দেখবেন যে যেটা নর্দমার ধারে হয়ে আছে কোনো ফ্যাক্টরির গায়ে, তার মধ্যে হেভি মেটালস থাকছে যেটা আমাদের কিডনির ক্ষতি করবে। যেটা ফুলের দোকান থেকে আনছেন ওটা কাল্টিভেট করা, ওর মধ্যে উপকারী যে অ্যালকোলয়েড যেটা আমাদের সর্দি কাশিতে উপকারিতা দেবে সেটা নেই প্রায়। আর যেটা অযোধ্যা পাহাড়ে যেটা ন্যাচারালি অরিজিনেটেড হয়েছে, ওয়াইল্ড জিন, সেটা দারুণ ভালো কাজ হচ্ছে। সুতরাং আমরা আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনে পরম্পরা আয়ুর্বেদের যে কোনো ভেষজ নিয়ে যখন কাজ করি, আমরা প্রথম সেটার HPTLC করি। HPTLC হচ্ছে একটা অত্যাধুনিক ক্রোমোজোমাল স্টাডি, যার এফেক্টে বোঝা যায় এই ভেষজটার মধ্যে এই উপকারিতার ভাগ, এই অ্যালকোহলেটের ভাগ কতটা পার্সেন্টেজ রয়েছে। তারপর আমরা সিলেক্ট করে সেটাকে মেডিসিন প্রসিডিউরে পাস করি। এই কারণে পরম্পরা আয়ুর্বেদ ইউজ করে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনও বলতে পারেননি আমি উপকার পাইনি। বহু অজানা তথ্য আমরা জানতে পাচ্ছি, যেটা আমাদের জীবনকে সমৃদ্ধ করছে এবং আমাদের বুদ্ধিমত্তাকে সমৃদ্ধ করছে। আরও অনেক গল্প, অনেক কিছু জানার বাকি আছে, কিন্তু একটা বিরতি নেব, নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।